সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনার্স প্রথম বর্ষের বাংলা ইতিহাস নিয়ে কথা বলবো। আশা করি সবাই ভালো আছো। আমি কামরুজ্জামান আহমেদ, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ। তো আমরা আজকে একটা রিভিউ ক্লাস নিয়ে কথা বলবো। তা হচ্ছে যে দেবপাল, প্রাচীন বাংলার ইতিহাসের দেবপাল একটি গুরুত্বপূর্ণ টপিক। দেবপালের ব্যাকগ্রাউন্ডের একটু কথা বলি। দেবপাল কে ছিলেন? দেবপাল তোমরা সবাই জানো যে ধর্মপালের পুত্র, তাই না? এবং পাল বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি বলা হয় দেবপালকে। দেবপাল ছিলেন ধর্মপালের পুত্র এবং পাল বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি। তো ধর্মপালের মৃত্যুর পর 810 খ্রিস্টাব্দে তিনি পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ উপাধি ধারণ করে বাংলা সিংহাসনে আরোহণ করেন। আর পাল রাজাদের সবাই প্রায় যারা প্রভাবশালী ছিলেন, শক্তিশালী ছিলেন, তার সবাই কিন্তু এই উপাধি ব্যবহার করতেন, পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ। তো পিতার মতো তিনিও সাম্রাজ্যবাদী এবং সমর কৌশলী রাজা ছিলেন। সাম্রাজ্যবাদী কথার অর্থ বুঝে তো? সাম্রাজ্যবাদী হচ্ছে অন্যান্য দেশ বা ভূখণ্ড আক্রমণ করে নিজ দেশভুক্ত করা, নিজ সাম্রাজ্যভুক্ত করা। আর যে মানসিকতা, সেটা হচ্ছে সাম্রাজ্যবাদী মানসিকতা। অর্থাৎ সাম্রাজ্যবাদী হচ্ছে যে সাম্রাজ্য সম্প্রসারণের যে কর্মকাণ্ড, সেটাই। এবং সমর কৌশলী রাজা বলতে বোঝাচ্ছে যুদ্ধক্ষেত্রে খুবই দক্ষ ছিলেন তিনি, দেবপাল। আর পাল বংশের ইতিহাসে দেবপালের শাসনকাল ছিল এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ঐতিহাসিক উৎস আমাদের লিখতে হবে। কি কি উৎস থেকে আমরা এই দেবপাল সম্পর্কে জানতে পারি? যে দেবপালের আমলের 6টি লিপি থেকে আমরা এই দেবপালের ইতিহাস জানি। এক নম্বর হচ্ছে মুঙ্গের তাম্রলিপি, 2 নম্বর নালন্দা তাম্রলিপি, 3 গোসাওয়া তাম্রলিপি, 4 ফিরসা তাম্রলিপি, 5 তুর্কিহর মূর্তিলিপি এবং 6 ধাতব মূর্তিলিপি। এই 6টি লিপি থেকে আমরা দেবপাল সম্পর্কে মোটামুটি বিস্তারিত তথ্য জানি বা জানার সুযোগ পাই। এবার আমরা দেবপালের রাজ্য জয় বিষয়ে। তো দেবপালের যে মুঙ্গির তাম্রশাসন, সেখান থেকে আমরা জানতে পারি যে রাজ্য জয় উপলক্ষে তার সৈন্য বিন্ধ্যা পর্বত ও কম্বুজ অঞ্চলে বিচরণ করেছিল এবং উত্তরে হিমালয় হতে রামেশ্বর সেতু বন্ধ পর্যন্ত এবং পূর্বে ও পশ্চিমে সমুদ্র বেষ্টিত সমগ্র ভূভাগ শত্রুমুক্ত করে শাসন করেছিলেন। দেখো এখানে বিন্ধ্যা তার সৈন্য দল কি করেছিল? বিন্ধ্যা পর্বত থেকে কম্বোজ অঞ্চলে বিচরণ করেছিলেন। এটি পরে ম্যাপ দেখাচ্ছি। এটা তো একটা বিস্তৃত অঞ্চল। তারপরে উত্তরে হিমালয় হতে, হিমালয় জানাই কোন অঞ্চলে? নেপাল, ভারত এই অঞ্চলে আছে হিমালয়। এখান থেকে রামেশ্বর সেতু বন্ধ পর্যন্ত এবং পূর্বে পশ্চিমে সমুদ্র দিয়ে বেষ্টিত ছিল। এই টোটাল ভূভাগটাই দেবপালের তার সাম্রাজ্যভুক্ত করতে পেরেছিলেন। দেবপাল আধুনিক ভারতের আসাম ও উড়িষ্যা রাজ্যের ভূখণ্ড জয় করে সাম্রাজ্যের সীমানা বিস্তার করেছিলেন। আসামের নাম শুনেছ সবাই, উড়িষ্যার নামও শুনেছ, ম্যাপে দেখা যাবে। তো আধুনিক ভারত যেটা, সে ভারতের বর্তমান যেটা আসাম নামে আছে এবং উড়িষ্যার নাম আছে, এটা পূর্ব নাম ছিল। হ্যাঁ, তো এই নাম দুটো সাম্রাজ্য তার সীমানা বিস্তার করে তিনি এর সাম্রাজ্যভুক্ত করেছিলেন। এই দেবপালের ম্যাপটা দেখতে পাচ্ছি। দেবপালের রাজত্বকালে 810 থেকে 850 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে দেখা যাচ্ছে। তো এই যে নীল রঙের যেটা, এই পুরোটাই হচ্ছে দেবপালের সাম্রাজ্যভুক্ত ছিল। এই রামেশ্বর সেতুর মধ্যে দেখা যায় একদম দক্ষিণে প্রায় শ্রীলঙ্কার কাছাকাছি চলে আসছে। এই যে এটা হচ্ছে শ্রীলঙ্কা। আমার কার্সরটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে যে শ্রীলঙ্কা হচ্ছে এই ভূখণ্ডটা, এই যে ছোট্ট একটা ভূখণ্ডের মতো ফোটার মধ্যে দেখা যাচ্ছে। আর পুরোটাই ভারত। ভারতের যে প্রাগজ্যোতিষ,
প্রাগজ্যোতিষ হচ্ছে এই যে বাংলাদেশের সাথে এটা এটা এখানে আহ, আহ, তারপরে হচ্ছে যে লোক দেখা যায় এখানে কম্বোজ কম্বোজ সাম্রাজ্য ছিল এদিকে, সেটাও দেবপালের সাম্রাজ্যভুক্ত ছিল। এর উৎকল, উৎকল এবং প্রাগজ্যোতিষ, এই উড়িষ্যার পূর্ব নাম হচ্ছে উৎকল, আর প্রাগজ্যোতিষ হচ্ছে আসাম, আসামের পূর্ব নাম হচ্ছে প্রাগজ্যোতিষ, ঠিক আছে। আর উড়িষ্যা যেটা সেটা হচ্ছে উৎকল, পূর্ব নাম উৎকল, এই নামে আছে এখানে, সাবেক নামে আছে, দেখা যাচ্ছে জি উৎকালা, স্যার দেখা যাচ্ছে। PEKALA উৎকালা। হ্যাঁ, আর প্রাগজ্যোতিষ PRAG, হ্যাঁ, প্রাগ YOTISH প্রাগজ্যোতিষ, SEC প্রাগজ্যোতিষা। যাই হোক, এই অঞ্চলগুলো দেবপালের সাম্রাজ্যভুক্ত হয়ে পড়ে। তাহলে দেখতে পাচ্ছি যে একটি বিশাল অঞ্চল আহ এই দেবপাল তার সাম্রাজ্যভুক্ত করেছিলেন। এখানে একটা মানচিত্র দেখা যাচ্ছে, দ্য কনৌজ ট্রায়াঙ্গেল। কনৌজ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল মানে কি? তিন তিন ত্রিভুজ, ট্রায়াঙ্গেল হচ্ছে ত্রিভুজ, তিন মাথা বিশিষ্ট যে আহ, উম, ক্ষেত্র, সেটাকে ট্রায়াঙ্গেল বলা হয়, কনৌজ ট্রায়াঙ্গেল। দেখো কনৌজ, এই যে এখানে পায়ের মতো, পায়ের গোড়ালির মতো দেখা যাচ্ছে, এখানে আহ কনৌজ লেখা আছে আর কি, KANAUJ কনৌজ। হ্যাঁ, তো তারপরে এদিকে আছে এলো গোয়ালিয়র, তো নালন্দা, পাহাড়পুর। তো এই পাহাড়পুরটা অবশ্য বর্তমান বাংলাদেশের মধ্যে পড়েছে। তো এই এটা হলো কনৌজ ট্রায়াঙ্গেল। দেবপালের রাজত্বকালে এখানে এই যে এই অঞ্চলগুলো তার সাম্রাজ্যভুক্ত ছিল। পরবর্তীতে দেখা যাচ্ছে যে এখানে আছে যে উৎকল, যেটাকে উড়িষ্যা বলেছি, এখানে লেখাও আছে, তোমরা দেখলে বুঝতে পারবা। স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন ক্লিয়ার? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। অবলিক দেওয়া আছে উৎকল, উড়িষ্যা অবলিক উৎকল। তো উড়িষ্যাটাই উৎকল। এই উৎকল জয় করেছিলেন দেবপাল কিভাবে? উৎকল পাল সাম্রাজ্যের সীমান্তবর্তী রাজ্য ছিল। উৎকল ছিল পাল সাম্রাজ্যের সীমান্তবর্তী রাজ্য। হ্যাঁ, তো এটি বর্তমান উড়িষ্যায় ছিল। বাদাল স্তম্ভলিপির কথা বলা হয়েছে কিছুক্ষণ আগে, সেই বাদাল স্তম্ভলিপি ও ভাগলপুর তাম্রশাসনে দেবপালের উড়িষ্যা বিজয়ের কথা উল্লেখ রয়েছে। লামা তারানাথও এর উল্লেখ করেছেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বাদাল স্তম্ভলিপিতেও পাচ্ছি, ভাগলপুর তাম্রশাসনও পাচ্ছি, এবং লামা তারানাথ তিব্বতী আহ ঐতিহাসিক যিনি তিব্বতী ঐতিহাসিক লামা তারানাথ, তিব্বতী লেখক, তিনি উল্লেখ করেছেন এই দেবপাল কর্তৃক উড়িষ্যা বা উৎকল বিজয়ের কথা। তো বলা হচ্ছে যে এই সাফল্যের পর তিনি হয়তো বিন্ধ্যা পর্বতের দিকে অগ্রসর হয়েছিলেন। অনুমান করে বলা হচ্ছে এটা। তো এরপরে আসাম অবলিক প্রাগজ্যোতিষ, আসামটা হচ্ছে প্রাগজ্যোতিষ, সাবেক নাম প্রাগজ্যোতিষ, বর্তমান নাম হচ্ছে আসাম। তো এটিও পাল সাম্রাজ্যের সীমান্তবর্তী রাজ্য ছিল, যা বর্তমানে আসামে অবস্থিত। এ রাজ্যের রাজা বিনা যুদ্ধে দেবপালের বশ্যতা স্বীকার করে নিয়েছিলেন, এবং এই বশ্যতা স্বীকার করে একজন সামন্ত রাজার মতো করে রাজ্য শাসন করেন বলে রমেশচন্দ্র মজুমদার মত প্রকাশ করেছিলেন। তাহলে কি বলা হচ্ছে যে পাল সাম্রাজ্যের সীমান্তবর্তী রাজ্য ছিল আসাম বা প্রাগজ্যোতিষ। সীমান্তে হওয়ার কারণে আহ এই খুব সহজেই দেবপাল এখানে আক্রমণ করতে পেরেছিলেন, এবং তিনি আক্রমণ করলে পরে প্রাগজ্যোতিষের যিনি রাজা ছিলেন তিনি যুদ্ধ না করেই বিনা যুদ্ধে দেবপালের বশ্যতা স্বীকার করে নেন, এবং বশ্যতা স্বীকার করে নিয়ে তার অধীনস্থ একজন ক্ষুদ্র রাজা হিসেবে আহ রাজ্য শাসন করেন। এটাকে বলে সামন্ত রাজা বলা হয়, মানে ছোট ছোট রাজ্য রাজাদেরকে, ছোট ছোট অঞ্চলের রাজাদেরকে সামন্ত রাজা বলে অভিহিত করা হয়। হ্যাঁ, তো আহ এই রমেশচন্দ্র মজুমদার আহ এর পক্ষে মত প্রকাশ করেছেন যে সামন্ত রাজার মতো করে তিনি রাজ্য শাসন করেছিলেন আহ এই দেবপালের অধীনে। এবার আসছে হুন রাজ্য বিজয়। বাদাল স্তম্ভলিপিতে উল্লেখ আছে যে দেবপাল হুনদের গর্ব খর্ব করেন। তার মানে কি? গর্ব খর্ব মানে হুনদের যে সম্মান ছিল, হুনদের যে প্রভাব প্রতিপত্তি ছিল, সেগুলো ধূলিসাৎ করে দেন দেবপাল। এই জন্য বলা হচ্ছে যে হুনদের
গর্ব খর্ব করেন। তবে এই হুনদের রাজ্য ঠিক কোথায় ছিল তা ঠিক করে বলা যায় না। বিভিন্ন ঐতিহাসিক অনুমান করেন যে হিমালয়ের পাদদেশে এদের রাজ্য ছিল। হিমালয়ে পাহাড় যেটা হিমালয় তার নিচের দিকে পাদদেশে এই হুনদের রাজত্ব ছিল বলে অনুমান করেন বিভিন্ন ঐতিহাসিক। এরপরে আসছে তিব্বত বা কম্বোজ দেশ অভিযান। কম্বোজ, এই ম্যাপে কিছুক্ষণ আগে কম্বোজ দেখেছো না তোমরা? কম্বোজ। জি স্যার। এই কম্বোজের বর্তমান নাম হচ্ছে তিব্বত। তিব্বত নিয়ে আহ আহ, কি চীন এবং ভারতের মধ্যে দ্বন্দ্ব, তোমরা জানো সবাই। মুঙ্গের লিপিতে বলা হয়েছে যে রাজ্য জয়কালে দেবপালের সৈন্যদলের কুস্তি দল বিন্ধ্যা পর্বত অঞ্চলে তাদের প্রাক্তন সঙ্গীদের সাথে মিলিত হয়েছিল। হুম তারপর সেখান থেকে ঘোড়ার খোঁজে তারা কম্বোজ দেশে গিয়েছিলেন। সম্ভবত কম্বোজ দেশ বলতে তিব্বতকে বোঝানো হয়েছে। এখন বলা হচ্ছে যে কি, খেয়াল করো যে মুঙ্গের তাম্র লিপি থেকে আমরা জানতে পারি যে রাজ্য জয়কালে, অর্থাৎ দেবপাল যখন রাজ্য জয় অভিযান পরিচালনা করতেছিলেন বিভিন্ন অঞ্চলে, তখন দেবপালের সৈন্যদলের মধ্যে থেকে হস্তি বাহিনী আছে একটি দল। হস্তি বাহিনী মানে হাতি নিয়ে যুদ্ধ করে যে বাহিনী, সেই বাহিনী বিন্ধ্যা পর্বত অঞ্চলে তাদের প্রাক্তন সঙ্গীদের সাথে মিলিত হয়েছিল। হুম প্রাক্তন সঙ্গী মানে তাদের আগে যারা তাদের বন্ধু ছিল তাদের সাথে আহ, সাক্ষাৎ করেছিল। তারপর সেখান থেকে ঘোড়ার খোঁজে তারা কম্বোজ দেশে গিয়েছিল। অর্থাৎ ঘোড়া সংগ্রহ করতে হবে যুদ্ধ বিগ্রহ করতে গেলে, তো ভালো ঘোড়া কোথায় পাওয়া যায়, এই জন্য ভালো ঘোড়ার খোঁজে তারা কম্বোজ দেশে গিয়েছিল, অর্থাৎ তিব্বতে গিয়েছিলেন। বলা হচ্ছে যে সম্ভবত কম্বোজ দেশ বলতে তিব্বতকে বোঝানো হয়েছে। এভাবে আসছে বিষয়গুলো। এবার দেখি দেবপালের অন্যান্য কৃতিত্ব কি কি আছে এখানে। বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা। আসলে পালরা যারা কোন ধর্মের অনুসারী ছিলেন জানো কি? বৌদ্ধ পালরা ধর্ম। বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন, হ্যাঁ। তো বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন দেবপাল বৌদ্ধ ধর্মের একজন উদার পৃষ্ঠপোষক ছিলেন। তিনি কি কাজ করেছিলেন এই সময়? তিনি মগধের বৌদ্ধ মঠগুলো সংস্কার করেন। মঠ কি জিনিস? মঠে হচ্ছে আহ, এই মঠ হচ্ছে ধর্মীয় কেন্দ্র, অর্থাৎ সেখানে ধর্ম নিয়ে আলোচনা করা হয়, ধর্ম প্রচারের জন্য আহ, এই কাজ করা হয়, এবং ধর্ম নিয়ে এই ধর্ম চর্চা করা হয়, গবেষণা করা হয়, সে হচ্ছে মঠ। আগে আহ, যে এইগুলো দেখো তোমরা, এই যেমন পাহাড়পুর আমাদের বাংলাদেশে দেখবা যে এই কি বলে আর কি, পাহাড়পুর, তারপরে যে ময়নামতি, কুমিল্লার ময়নামতিতে তোমরা যে যাও দেখবে সেখানেও যে এইগুলো আছে আর কি, এই পুরনো ধ্বংসাবশেষ আছে। সেখানে ছোট ছোট রুম, ছোট ছোট কামরা কামরা সিস্টেম আছে আর কি। এগুলো আসলে এখানে ধর্ম শিক্ষা দেওয়া হতো আর কি, ধর্মীয় বিষয় শিক্ষা দেওয়া হতো। যাই হোক, তিনি মগধের বৌদ্ধ মঠগুলো সংস্কার করেন। তিনি নালন্দায় কয়েকটি মঠ নির্মাণ করেন। তারপর হচ্ছে যে বুদ্ধগয়ায় একটি বড় মন্দির নির্মাণ করেন। হ্যাঁ, মন্দির, মন্দিরটা কাদের? মন্দিরটা কিন্তু হিন্দুদের। হিন্দুদের। হ্যাঁ, এটা কিন্তু বৌদ্ধদের না। তাহলে জি বুদ্ধগয়া স্যার। একটি বড় মন্দির নির্মাণ করেন। তার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির প্রাণকেন্দ্র রূপে প্রতিষ্ঠিত হয়। নালন্দা বিশ্ববিদ্যালয় একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ভারতের ভূখণ্ডে। তো সেই নালন্দা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ধর্ম এবং সংস্কৃতি নিয়ে গবেষণা এবং প্রচার প্রসার এবং এর উন্নতির জন্য যত কাজ করা হতো সবকিছু সেখানে এই সুযোগ ছিল। তো এই জন্য বলা হচ্ছে যে সেই নালন্দা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির প্রাণকেন্দ্র রূপে প্রতিষ্ঠিত হয়েছিল দেবপালের পৃষ্ঠপোষকতায়। মানে অনেক উন্নতি সাধিত হয়েছে তার সময়। তার শাসনামলে উত্তর ভারতে লুপ্ত প্রায় বৌদ্ধ ধর্ম সঞ্জীবিত হয়ে ওঠে। অর্থাৎ উত্তর ভারত অঞ্চলে যে সকল অঞ্চলগুলোতে বৌদ্ধ ধর্ম প্রায় হারিয়ে যেতে বসেছিল, সেখানে সেগুলো পুনরুজ্জীবিত করা হয় সেই বৌদ্ধ ধর্মগুলোকে, বৌদ্ধ ধর্মের অনুসারীদের এবং সেই ধর্মের চর্চা সেখানে নতুন করে আহ এই গতি সঞ্চার করা হয় দেবপালের আমলে। তিনি অন্য ধর্মের প্রতিও সমান শ্রদ্ধাশীল ছিলেন। আমরা এখানে দেখলাম যে তিনি বৌদ্ধ মন্দির থেকে একটি বড় মন্দির নির্মাণ করেছিলেন বুদ্ধগয়ায়। এই মন্দির কিন্তু আসলে হিন্দুদের। হুম
তো এসব থেকে আমরা দেখতে পাই যে আসলে শুধু বৌদ্ধ ধর্মের আহ, উপরে তিনি এই অনুরাগ পোষণ করেননি, তিনি আসলে বৌদ্ধ ধর্ম নিয়ে চর্চা করেননি বা পৃষ্ঠপোষকতা করেননি, হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্মের উপরও তার ইয়ে ছিল আর কি, উদারতা ছিল। তো দেবপালের অন্যান্য কৃতিত্ব দেখা যাচ্ছে এখানে, যে কি কি তিনি করতেন, যে স্থাপত্য শিল্প, বিদ্যা ও বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা। স্থাপত্য শিল্প কি বুঝো? স্থাপত্য শিল্প না হচ্ছে স্যার। না স্যার, ওটা স্থাপত্য শিল্প হচ্ছে যারা বিল্ডিং বিল্ডিং বা ভবন, বিভিন্ন ভবন বা বিল্ডিং, এগুলোকে বলা হয় স্থাপত্য। স্থাপত্য এবং সেগুলো যে শিল্প রীতি, সেগুলো বলা হচ্ছে স্থাপত্য শিল্প। হ্যাঁ, সেগুলো বিভিন্ন ভবন বা বিভিন্ন অট্টালিকা তৈরি করতে গিয়ে সেখানে যে ডিজাইন বা যে নকশাগুলো করা হয়েছে, সেগুলো একটি শিল্পের বিষয়। তো অর্থাৎ স্থাপত্য সংক্রান্ত শিল্প হচ্ছে স্থাপত্য শিল্প। হুম, তো সেই আহ, স্যার মগদের মানে কি? নির্মাণ এই শিল্প আমি বলতেছি আর কি। আহ, মঠ, মঠদের বলতে আসলে বোঝানো হচ্ছে যে হলো, মঠ, বিভিন্ন যে মঠ ছিল, সেই মঠ যারা নিয়ন্ত্রণ করত, হ্যাঁ, মঠের অনুসারী যারা ছিল, তাই বোঝানো হচ্ছে আর কি। তো স্থাপত্য শিল্পের পৃষ্ঠপোষকতা তিনি করেছিলেন। তারপরে এখন কথা হচ্ছে বিদ্যা এবং বিদ্যান, খেয়াল করে কিন্তু, বিদ্যা মানে কি? এডুকেশন, শিক্ষা, জ্ঞান, এবং বিদ্যান, যার ভিতরে বিদ্যা আছে সেটা বিদ্যান নাকি? তো এই বিদ্যান জি হচ্ছে স্যার। যিনি বিদ্যা শিক্ষা করেন, চর্চা করেন। তো বলা হচ্ছে যে বিদ্যা ও বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা তিনি করেছিলেন, শিক্ষা এবং আহ, এই পণ্ডিত যারা ছিলেন তাদের পৃষ্ঠপোষকতা তিনি করেছিলেন। দেবপাল শিল্পকলা ও স্থাপত্যের পৃষ্ঠপোষক ছিলেন। হ্যাঁ, তো তিনি মগধের বৌদ্ধ মঠগুলো সংস্কার করেন। মগধ অঞ্চলে যে বৌদ্ধ মঠ ছিল সেগুলো সংস্কার করেন তিনি, নতুন করে আহ, নির্মাণ করেন। বা পুরনো যেগুলো ছিল সেগুলা অর্ধেক ভেঙে গেছিল, সেগুলো আবার নতুন করে সেখানে এই আহ, জোড়া দেন, কে বলা যায়, সেটাকে নতুন করে শুরু করেন অনেক কিছুই। তিনি নালন্দায় কয়েকটি মঠ নির্মাণ করেন, নালন্দা অঞ্চলে নতুন করে কয়েকটি মঠ নির্মাণ করেন। সংস্কার কথার অর্থ হচ্ছে যে পুরনো ছিল সেগুলোকে ভেঙে ছিল নতুন করে তৈরি করা, বা এই সংযোজন বিয়োজন করে নতুন করে তৈরি করা, এটা হচ্ছে সংস্কার। আর নির্মাণ মানে পুরোটাই তৈরি, আগে ছিল না। বুঝতে পেরেছো? তো বুদ্ধগয়ায় একটি বড় মন্দির নির্মাণ করেন, আগে বলা হয়েছে, এটা এখানে আসছে। তিনি বিদ্যা ও বিজ্ঞানের প্রতি অতিশয় শ্রদ্ধাশীল ছিলেন, অর্থাৎ তিনি খুবই বিদ্যানুরাগী ছিলেন, শিক্ষানুরাগী ছিলেন, এবং যারা শিক্ষা এবং বিদ্যা নিয়ে কাজ করতেন তাদের প্রতিও তার এই কি বলা যায় আর কি, তার সুদৃষ্টি ছিল। তিনি বিভিন্ন দেশের বৌদ্ধ পণ্ডিতগণ আর কি, বিভিন্ন দেশের বৌদ্ধ পণ্ডিতগণ তার রাজসভা অলঙ্কৃত করতেন। অর্থাৎ বিভিন্ন দেশ থেকে যে সকল বৌদ্ধ পণ্ডিত আসতেন আহ এই নেপালের রাজপ্রাসাদের রাজসভায়, তাদেরকে তিনি সেখানে জায়গা করে দেন, তাদেরকে এই ভালো সুযোগ সুবিধা দেন। হ্যাঁ, এবং তারা সেখানে থাকতে শুরু করে। এই জন্য বলা হচ্ছে যে বিভিন্ন দেশের বৌদ্ধ পণ্ডিতগণ তার রাজসভা অলঙ্কৃত করতেন। তিনি মুঙ্গেরে নতুন রাজধানী স্থাপন করেছিলেন। অর্থাৎ এখানে দেবপালের সময় পালদের নতুন রাজধানী হয় কোথায়? মুঙ্গের। পালদের নতুন রাজধানী হয় মুঙ্গের, মুঙ্গেরে নতুন রাজধানী স্থাপন করেছিলেন। তো যাই হোক, দেবপালের রাজত্বের গুরুত্ব কি, প্রায় এর জন্য লিখতে হবে। দেবপাল সম্পর্কে লিখতে গেলে তার রাজত্বের গুরুত্বটা তোমাদের লিখতে হবে। তো দেবপালের রাজত্বকাল ছিল সুদীর্ঘ, মানে বেশ লম্বা সময় তিনি রাজত্ব করেন দেবপাল। তো নালন্দা তাম্রশাসনে পাওয়া যায় যে তার 35 রাজ্যাঙ্কে উৎকীর্ণ হয়েছিল, মানে অর্থাৎ এই নালন্দা তাম্রশাসন যেটা, সেটা তৈরি হয়েছিল তার 35 রাজ্যাঙ্কে। অর্থাৎ আহ নতুন আরেকজন আসতেছে, হ্যাঁ, 35 রাজ্যাঙ্কে। অর্থাৎ তার রাজত্বকালের 35তম অবস্থানে তিনি যখন যান, 35 বছরে, তখন এই নালন্দা তাম্রশাসন তৈরি হয়। এরপর বাদাল লিপি হতে জানা যায় গৌরব মিশ্রের বংশের 3 মন্ত্রী তার অধীনে কর্মরত ছিলেন। গৌরব মিশ্র একটা বংশের নাম। এই বংশের তিন পুরুষের 3 মন্ত্রী, অর্থাৎ 3 জেনারেশনের 3 মন্ত্রী, মানে 3 জেনারেশন বলতে দাদা,
দাদা পিতা নাতি এরকম 3 পুরুষের 3 জন মন্ত্রী তার অধীনে অর্থাৎ দেবপালের অধীনে কর্মরত ছিলেন। সুতরাং তার দীর্ঘ রাজত্বকাল সম্বন্ধে কোনো সন্দেহের অবকাশ নেই। হ্যাঁ, অর্থাৎ দীর্ঘ সময় তিনি রাজত্ব করেছিলেন সেটা নিশ্চিত করে বলা যায়। এই দীর্ঘ রাজত্বকালে দেবপাল বাংলার গৌরব বৃদ্ধি করেছিলেন এবং উত্তর ভারতীয় রাজনীতিতে পিতার মতোই প্রভাব প্রতিপত্তি অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছিলেন। পাল সাম্রাজ্য ক্ষমতা ও গৌরবের শীর্ষে পৌঁছে এই দেবপালের রাজত্বকালেই। কাজেই তার রাজত্বকালের গুরুত্ব অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো এই কারণে তাকে পাল সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে দেবপালের রাজত্বকালের গুরুত্ব কি কি আমরা দেখলাম, যে তার রাজত্ব ছিল, দেবপালের রাজত্বকাল ছিল সুদীর্ঘ, এবং আমরা যে নালন্দা তাম্র শাসন থেকে দেবপালের তথ্য পাই, সেই তাম্র শাসন তার 35 রাজ্যাংকে তৈরি করা হয়েছিল, উৎকীর্ণ করা হয়েছিল। আর বাদাল স্তম্ভলিপি হতে জানা যায় যে গৌরব মিশ্রের বংশের 3 পুরুষের 3 জন মন্ত্রী তার অধীনে কর্মরত ছিলেন। 3 পুরুষের 3 জন যদি একজন রাজা রাজত্বকালে চাকরি করে, তাহলে সহজেই বোঝা যায় যে কত লম্বা সময় তিনি রাজত্ব করেছিলেন। এক পুরুষ আমরা এক পুরুষের এক জেনারেশন মোটামুটি কত বছর বাঁচে, অনেক দীর্ঘ সময় বাঁচে। তো যাই হোক, দেবপালের রাজত্বকাল সম্পর্কে আমরা মোটামুটি ধারণা নিলাম। তো সংক্ষিপ্তভাবে মোটামুটি এই হলো আজকের আলোচনার বিষয়। তো তোমাদের পরীক্ষার খাতায় যদি আসে পরে লিখতে 10 নম্বরের প্রশ্নে আশা করি লিখতে পারবা, ভালো করে লিখতে পারবা। জি স্যার। আর বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। এটা আমি আপলোড করে দেবো। তারপর যে কোনো অপশন বুঝতে না পারো তোমার প্রশ্ন করো পরবর্তীতে। আর হচ্ছে যে তোমরা ডাউনলোড করে নিতে পারবা, ইউটিউব চ্যানেলে থাকবে, প্লে লিস্ট করে দেওয়া আছে ফার্স্ট ইয়ারে প্রথম বর্ষ হিসেবে। ইউটিউবে ঢুকেছো তোমরা? স্যার ইউটিউবে লিংক দিতেছিল, দেয়া দেন ওই ইডা যে গ্রুপটা আছে মেসেজে, গ্রুপে দেওয়া আছে, গ্রুপে দেওয়া, তারপর আবার দিয়ে দেবো নি, নিচে পড়ে গেছে হয়তো, আমি গ্রুপে দিয়ে দেবো, আবার দিয়ে দেবো নি। হ্যাঁ জি স্যার, দিয়ে দেন। দেখতে পারবা আর কি। তো আজকে এই পর্যন্তই। সবার প্রতি শুভকামনা রইল। আর করোনার জন্য তোমরা অবশ্যই ঘোরাঘুরি করবে না, বাসায় থাকবা সব সময়। আর জি স্যার, আপনিও দেখে শুনে থাকেন। দেখে শুনে থাকো, আর সব সময় মানে কি বলে স্বাস্থ্যবিধি মেনে যতটুকু চলা যায় সেটা করবা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি স্যার, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।